করে। এখন তাদের কারো নাম হয়ে গেছে টোকাই, কারো নাম হয়ে গেছে পাগল, কারো নাম হয়ে গেছে ছাগল, এবং তাদের নানা রকম কার্টুন তৈরি করে তারপর শেষে তাদেরই যারা সমর্থক তারা গালাগাল করছেন। কারণ হলো এই মানুষগুলো অতি সম্প্রতি বেশ কিছু উচিত কথা বলে ফেলেছেন। এবং নির্বাচন ঠিক আছে, যদি ডক্টর ইউনূস সাহেব এই সরকার চালানোর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হন তাহলে নির্বাচন করুন, কোনো আপত্তি তো নাই। উনি যে কোনো একটা আসন থেকে নির্বাচন করুন। উনি যদি পাশ করেন তখন ওনার একটা দল থাকলে ওই দল যদি পাশ করে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। যে আকাঙ্ক্ষাটা আবার সার্জিস আলম করেছে, তার নাকি জীবনে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, ওনার জীবনে একটা আকাঙ্ক্ষা, বিশাল আকাঙ্ক্ষা, উনি একবার দেখে যেতে চান যে উনি একটা রাজনৈতিক সরকারের প্রধান হবেন। এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে আগের চেয়ে, এটা তো চরম বাস্তবতা। কারোর কাছে এটি ভালো লাগতে পারে, কারোর কাছে এটি খারাপ লাগতে পারে। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না মূলত ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মূলত কোন বিষয়টিতে ইঙ্গিত দেওয়া হয়েছে। চলুন দেরি না করে দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। প্রিয় দর্শক, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের যে মিটিংটা হয়েছিল গতকাল, এবং সেটা হওয়ার পর বিএনপির যে প্রতিক্রিয়া এবং সেটা নিয়ে সরকার পক্ষের যে ব্রিফিং, এই সব মিলিয়ে কিন্তু আমার কাছে পুরো বিষয়টা কি ঠিক ক্লিয়ার মনে হচ্ছে না। সবাই যে একইভাবে চিন্তা করছেন, একই লাইনে হাঁটছেন, একই ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য দেখাচ্ছেন, আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে না। আমি একটা দ্বিধায় পড়ে গেছি। দ্বিধাটা কোথায় সেটা বলি। প্রথমত হলো যে জিনিসটা মানে বিএনপির যে চাওয়াটা, এই চাওয়াটা ঠিক কি বেঠিক। বিএনপি কী চেয়েছে? তারা চেয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরে নির্বাচন না হলে কি হবে তারা কিন্তু আবার তা বলেনি, সফটলি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এবং বের হয়ে এসে আবার কঠোর ভাষায় বলেছে যে তারা এই কথাতে কিছুমাত্র সন্তুষ্ট নয়। তো ভেতরের মোলায়েম ভাব, বাইরে এসে কঠোর ভাব কেন? তাহলে কি বাইরের এই কথাগুলো সে তাদের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে উদ্দীপ্ত রাখার জন্য বলছে? এইটা কিন্তু একটা প্রশ্ন। আমি অনেকগুলো অপশন আপনাদের সামনে আজকে এটা নিয়ে তুলে ধরতে চাই। দ্বিতীয়ত, যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তখন আমি সোশ্যাল মিডিয়ায় এক ধরনের প্রচারণা দেখছি। সেই প্রচারণা হলো এত তাড়াতাড়ি নির্বাচনের কি আছে, ডক্টর ইউনূস তো ভালোই চালাচ্ছেন, তাহলে উনি 5 বছর থাকলেই পারেন। কেউ কেউ বলছেন আপনি 10 বছর থাকুন, কেউ কেউ আরও বাড়াচ্ছেন। কিন্তু একটা জিনিস তারা মাথায় রাখছেন না যে ডক্টর ইউনূস কোনো অমর ব্যক্তিত্ব নন। অমরত্বকে প্রকৃতি স্বীকার করে না, আল্লাহ স্বীকার করেন না। মানুষকে একসময় চলে যেতে হয়। তো 10 বছর যদি হয় তখন ওনার বয়স হবে 94। 94 বছর বয়সে হয় না রে ভাই, তখন তো মানুষ কাপড় চোপড়ে ঠিক রাখতে পারে না। যেটা হয় না, এভাবে আবেগ দিয়ে দেশ চালানো যাবে না। আবেগ দিয়ে ক্ষমতা কে থাকবে না থাকবে সেটাও নির্ধারণ করা যাবে না, এটা ঠিক না। আবার আরেকটা কথা, যারা বলছেন যে উনি 3 বছর থাকুক অথবা 5 বছর থাকুক, তারা কিসের ভিত্তিতে বলছেন সেটাও ক্লিয়ার না। তারা বলছেন জনগণ চায়, উনি নিজে চান, কোনো সন্দেহ নেই। এখন উনি কি সকলের মতটাকে পড়তে পেরেছেন? গণতন্ত্রের সকলের মত পড়ার একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচন। ঠিক আছে, যদি ডক্টর ইউনূস সাহেব এই সরকার চালানোর জন্য সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হন তাহলে নির্বাচন করুন, কোনো আপত্তি তো নাই। উনি যে কোনো একটা আসন থেকে নির্বাচন করুন। উনি যদি পাশ করেন তখন ওনার একটা দল থাকলে ওই দল যদি পাশ করে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন। যে আকাঙ্ক্ষাটা আবার সার্জিস আলম করেছে, তার নাকি জীবনে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা, ওনার জীবনে একটা আকাঙ্ক্ষা, বিশাল আকাঙ্ক্ষা, উনি একবার দেখে যেতে চান যে উনি একটা রাজনৈতিক সরকারের প্রধান হবেন। সার্জিস আলমের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। তাহলে দেখুন, এই যে 5 বছর তত্ত্ব, এই তত্ত্বটা আসলে প্রথমে কোথা থেকে আসলো একটু মনে করে দেখুন তো। এটা আমরা প্রথম শুনলাম ধর্ম উপদেষ্টার কাছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি একবার একটা থিওরি দিলেন যে যেহেতু হাসিনা সরকার 2024 জানুয়ারিতে ইলেক্টেড হয়েছিল, তো তারা যদি 5 বছর, তাদের যতদিন মেয়াদ, মানে 2029 জানুয়ারি পর্যন্ত, সেই সময় পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে, এরকম একটা থিওরি উনি দিলেন। এই থিওরিটা খুব একটা বাজারে পাত্তা পায়নি। এরপর আমরা প্রথম শুনলাম সার্জিস আলমের এই মন্তব্য, এবং তখন সবচেয়ে জোরালো মন্তব্যটা আসলো। সবচেয়ে জোরালোর আগে এরপরে যে আরেকটা মন্তব্য আসলো সেটা দিয়েছিল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন যে জনগণ নাকি, সাধারণ মানুষ নাকি চায় যে এই সরকার 5 বছর থাকুক, এরকম একটা দিলেন। আর ওই দিক থেকে সবচেয়ে জোরালো বক্তব্যটা এই স্বরাষ্ট্র উপদেষ্টার আগে যেটা এসেছে ওটা দিয়েছেন প্রথম পিনাকি ভট্টাচার্য। উনি একটা থিওরি দিয়েছেন, একটা হাইপোথিসিস দিয়েছেন। উনি এরকম দেন, প্রায় দেন, অনেক কিছু দেন। এগুলি কোনো কিছু কিছু ভালোও দেন, আমি এটাকে অস্বীকার করবো না। ওনার মেধা আছে, পড়াশোনা আছে, আমি ওনার বিশেষ ভক্ত একজন। তো যে কোনো কারণে উনি অবশ্যই আমাকে পছন্দ করেন না, করুন, কোনো সমস্যা নাই। তো উনি একটা থিওরি দিলেন, নানা রকম তত্ত্ব দিলেন। সেই তত্ত্বটা কেমন দিলেন? যে ডক্টর ইউনূস থাকবে, উনি থাকবে চিফ অ্যাডভাইজার,
তার সঙ্গে ডেপুটি চিফ অ্যাডভাইজার হবেন তারেক রহমান, তারপরে এই ক্যাবিনেটের এখন যারা আছেন তাদের মাঝখান থেকে যারা যারা ভালো করছেন, আবার কারা ভালো করছেন বুঝবেন কিভাবে? বিদেশে একটা ফার্মকে নিয়োগ করা হবে বোস্টনের, তারা এসে দেখে দেবে, তারা হিসাব নিকাশ করে বলবে যে কে ভালো পারফরমেন্স করছে, কে কার পারফরমেন্স ভালো না, এটা বলে দেবে। বাকিদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হবে, তারপরে সকল দল থেকে একজনকে প্রতিনিধি নেওয়া হবে, সেই জাতীয় সরকারের ফর্মুলা কিন্তু প্রতিনিধি নেওয়া হবে, নেওয়া হয়ে তারপরে এই গভর্নমেন্টটা 5 বছর থাকবে। তাহলে থিওরি হিসেবে এটাকে আমি একদম উড়িয়ে দিই না। আমার কাছে এই থিওরিটা একদম যে হাস্যকর থিওরি আমি তা বলি না, কিন্তু আমি যেখানে আপত্তিটা এই থিওরিতে আবার সেটা হলো গিয়ে এটা তো জনগণের মত হলো না, এটা মেবি একজন অসাধারণ মেধাবী লোকের মত হলো, কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে সব বুঝেন তা তো নয়। আবার ওনার বুঝটা যে জনগণ পছন্দ করেন সেটাও তো আমি কনফার্ম না। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মত, জনমত। দেখেন আপনি জ্ঞানী মানুষ, আমি হয়তো অর্ধশিক্ষিত, আর আমাদের দেশে প্রচুর আছে অশিক্ষিত, কিন্তু আপনি বিশাল জ্ঞানীরও 1 ভোট, আমি অর্ধশিক্ষিতরও 1 ভোট, এবং একদম যে অশিক্ষিত তারও 1 ভোট। কারণ এই দেশটাতে আমাকেও থাকতে হবে, ওনাকেও থাকতে হবে। আপনি হয়তো থাকবেন না, আপনি বিদেশ থাকেন, কোনো সমস্যা নাই, আপনি সোনার চামচ নিয়ে পৃথিবীতে আসছেন, ভালো জায়গায় চাকরি করেন, আপনি না আসলে চলবে, কিন্তু কৃষকদের দেখেন থাকতে হবে। ওই কৃষকের যে বুঝ, ওই বুঝটা দয়া করে আপনারা বুঝেন না। কৃষকের বুঝ কৃষককে বুঝতে দেন। কয়েকদিন ধরে মানুষের মুখে মুখে যারা একটু রাজনৈতিক সচেতন, একটু খোঁজখবর রাখেন, তারা একটি মন্তব্য করছেন যে ভারতের প্রেসক্রিপশনে সম্ভবত 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না, ভারত চাই নির্বাচনটি যেন 2026-এর মে জুন পর্যন্ত গড়িয়ে যাক। বিষয়টি কি? ব্যাখ্যা তো অবশ্যই আছে। আমি নিজেই যেখানে সবসময় বলি এবং এখনো বলছি, ভারত আগে তার নিজের স্বার্থে, পরবর্তীতে আওয়ামী লীগের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে যত দূর যাওয়া প্রয়োজন তত দূর যাবে। কিন্তু তাহলে যেখানে দ্রুত নির্বাচনের দাবি তোলা হচ্ছে সব জায়গা থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাইছেন না? এটা তো পরিষ্কার। তিনি টেনে টুনে 2026-এর জুন পর্যন্ত সবসময় কথা বলছেন যে এর মধ্যে নির্বাচন হবে। তাহলে কি আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করছি, আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে কে, শক্তি যে আসলে কে, আমাদের যে সব হিসাব নিকাশ তা অনেক সময় উল্টে যেতেও পারে, আমাদের যা ভাবনার বাইরে তা অনেক সময় ঘটতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। এবং যারা বলছেন যে 2026-এর জুন পর্যন্ত টেনে নিয়ে যেতে চান মোদি, এবং তাদের প্রেসক্রিপশনে সম্ভবত কিছুটা সাহস বা শক্তি পাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আর একটু দীর্ঘস্থায়ী করতে, এবং এর পরেও যে তারা থাকার চেষ্টা করবে না আমি সেই কথা বলছি না, তবে বাড়তি শক্তিটি সম্ভবত পাচ্ছে। এবং এই ধরনের গুঞ্জনে পানি ঢেলে দেওয়া নয়, তা বরং আরও খানিকটা উস্কে দিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি গত বুধবার যে বক্তব্য দিয়েছেন ভারতের ওয়াকফ বিল নিয়ে, আপনারা জানেন যে সেখানে এক ধরনের সাম্প্রতিক দাঙ্গাই সৃষ্টি হয়েছে, সহিংসতা সৃষ্টি হয়েছে, এবং সেটির জন্য দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির যারা নেতা আছেন তারা এই সহিংসতার জন্য মমতা ব্যানার্জির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মমতা ব্যানার্জি কি বললেন আপনারা অনেকেই হয়তো শুনেছেন। মমতা ব্যানার্জি ভারতের মুর্শিদাবাদের যে সহিংসতা, ওয়াকফ বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে এরই মধ্যে সহিংসতায় 3 জন নিহত হয়েছেন, 2 জন হিন্দু ধর্মাবলম্বী, 1 জন মুসলমান ধর্মাবলম্বী। তো অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষরা তারা স্থানান্তরিত হয়েছেন, অন্য জেলা মালদাতে চলে গেছেন। এই পর্যায়ে মমতা ব্যানার্জি যে ভয়ঙ্কর কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম যে আমাদের প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন যে ইউনূসের সঙ্গে গোপনে মিটিং করেছেন, চুক্তি করুন, তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই। এবং তিনি একথাও বলছেন নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে, বাংলাদেশের পরিস্থিতি জানেন না, এত তাড়াহুড়ো কি ছিল, পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য, এবং আমরা আসলেই সত্যি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন কোনো কথা হয়েছে কিনা। ভারতের প্রধানমন্ত্রী তিনি বিশেষ কোনো বার্তা আমাদের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কিনা যে নির্বাচনে এই বছর না করলেও সমস্যা নেই, আগামী বছর টেনে নিয়ে যান, আমরা জানি না। তবে যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে এবং মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তার সঙ্গে খানিকটা হয়তো মিলে যায়, আমরা সমীকরণটা মেলাতে পারি। তাহলে নির্বাচন যে জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা অবশ্যই তো সরকার রয়েছে। এটিও বলে রাখি যে যত দেরিতে নির্বাচন হবে তত কিন্তু আওয়ামী লীগের জন্যই ভালো হবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে আগের চেয়ে, এটা তো চরম বাস্তবতা। কারোর কাছে এটি ভালো লাগতে পারে, কারোর কাছে এটি খারাপ লাগতে পারে। ওবরকাতুহু।
সম্মানিত দর্শক, অতি সম্প্রতি নির্বাচনের একটি রোড ম্যাপ, কেবল রোড ম্যাপ নয়, নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ, এই তারিখের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের একটি দল বৈঠক করেছেন এবং কোনো একটি একক দলের সঙ্গে এ যাবৎকালে গত ৮ মাসের মধ্যে এবারই প্রথম প্রায় 1.25 ঘন্টা কন্টিনিউয়াস আলাপ হয়েছে, আলোচনা হয়েছে। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য তার উপদেষ্টাদের মধ্যে বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলাপ আলোচনায় বেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বেলিত মনে হয়েছে, আনন্দিত মনে হয়েছে, আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তিনি স্পষ্টতই যাদের সঙ্গে কথা বলছিলেন তার প্রতিপক্ষ, তাদের উপরে প্রভাব বিস্তার করছিলেন। এই প্রথম যেটি আমি দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন, অনেক সময় তার ভালো লাগেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখভঙ্গি অনেক সময় রূঢ় ছিল। কিন্তু এই প্রথম দেখলাম যে তিনি খুবই হাসি খুশি, তিনি অত্যন্ত সাবলীল এবং একই সঙ্গে তিনি যাকে বলা হয় তার যে বসার ভঙ্গি এবং আই কন্ট্যাক্ট, সব কিছুতে মনে হচ্ছে যে তিনি নিজেকে সামলে নিয়েছেন, তিনি যা বলছেন তা ওন করছেন এবং তিনি একটি সুনির্দিষ্ট গোল নিয়ে তিনি এগোচ্ছেন। তো তার সেই যে ব্যক্তিত্ব, তার যে বক্তব্য, তার কথা, তার সঙ্গে তাল মিলিয়ে মির্জা ফখরুল সাহেব তার সঙ্গে মেইন পার্টে কথা বলছিলেন, তিনিও হাসতে বাধ্য হয়েছেন, তিনিও তার সঙ্গে সাবলীল হতে বাধ্য হয়েছেন এবং কথাবার্তা এই 2 ঘন্টা চালিয়ে নিতে বাধ্য হয়েছেন। আর অদূরে যারা বসেছিলেন, যেমন মির্জা আব্বাস সাহেব বসেছিলেন, তারপরে সালাউদ্দিন সাহেব বসেছিলেন, প্রায় সকলেরই মুখ ছিল ভার। তারপর তারা কি বলেছেন আমরা ইন ডিটেলস জানি না, তবে কয়েকটি সংবাদ মাধ্যমে যেটা এসছে যে তাদের যে আলাপ আলোচনাগুলো, তারা কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। যেমন প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি লোকদেরকে নিয়োগ দেওয়া হয়নি, অন্য বিএনপি যারা বিরোধী লোক রয়েছে তাদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। স্পষ্টতই জামাতকে ইঙ্গিত করে বলা হয়েছে যে প্রশাসনের বেশিরভাগ ক্ষেত্রে জামাতের লোকজন কাজ করছে, বিএনপির লোকজন কাজ করছে না। এরকম একটা প্রশ্ন যে হতে পারে, এই জন্য সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিনিধি দল, মানে তার যারা সাহায্যকারী, তারা সবাই প্রস্তুত ছিলেন এবং তারা কোন কোন পদে বিএনপির লোক নিয়োগ লাভ করেছে, কারা নিয়োগ লাভ করেছে, কয়টি পদে নিয়োগ লাভ করেছে এবং এই সকল নিয়োগ দিতে গিয়ে সরকারকে কী পরিমাণ ফাইট করতে হয়েছে এবং বিপদে পড়তে হয়েছে, এই কথাগুলো টু দি পয়েন্টে তারা সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিয়েছেন। এই অ্যান্সার পাওয়ার পর বিএনপির পক্ষ থেকে কাউন্টার কোনো জবাব দেওয়া হয়নি। এরপর যখন বিএনপির মামলাগুলোর ব্যাপারে কথা তোলা হলো, এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল তাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা একেবারে এ যাবৎকালে কয়টি মামলার জন্য দরখাস্ত করা হয়েছে এবং এই মামলাগুলো কোন প্রক্রিয়াতে এগুচ্ছে এবং ইতিমধ্যে কতগুলো মামলা প্রত্যাহার করা হয়েছে, কোনগুলো অন দ্য ওয়েতে রয়েছে এবং কী কারণে এই ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারে যখন তারা খোলামেলাভাবে কথা বলেছেন, তখন যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে, তারা বুঝে গেছে যে এর সাথে দ্রুততমভাবে আর সম্ভব নয়। আমি শুধু এই দুটো উদাহরণ দিলাম, এর বাইরে আরও অনেকগুলো বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় সব আলোচনাতেই বিএনপি যত ক্রোধ নিয়ে, যত রাগ নিয়ে, যত অভিযোগ নিয়ে সরকারকে লায়াবল করার চেষ্টা করেছে, সরকার সেটা খুবই একেবারে ম্যাথমেটিক্যাল টার্মে বা ম্যাটিকুলাসলি সেটা রিটার্ন দিয়েছে। ফলে ওই বৈঠকে সময় বেড়েছে, আলাপ আলোচনা বেড়েছে, খোঁজ গল্প বেড়েছে, খাওয়া দাওয়া বেড়েছে, খানাপিনা বেড়েছে। 2 ঘন্টার মধ্যে হয়তো অনেকে বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন। তো এরপরে তারা বের হয়ে এসেছেন। কিন্তু ওখানে বসে তারা যেভাবে একটা মনোভাব নিয়ে গেছেন যে না হয় এসপার, না হয় ওসপার, আজকে কিছু একটা করিয়ে আসবো এবং এখান থেকে বের হয়ে আমরা কিছু একটা দেখিয়ে দেবো। কিন্তু মিটিংয়ের মধ্যে আমরা যে ছবি দেখেছি, অডিও দেখেছি, ভিডিও দেখেছি, তাতে মনে হয়েছে পুরো বৈঠকটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যেভাবে চেয়েছেন ওভাবে আলোচনা হয়েছে এবং তিনি যেভাবে শেষ করতে চেয়েছেন ওভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তো আমার নিজের কাছে আশ্চর্য লাগে যে এই বৈঠক শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন কিনা। আমি তো আসলে সব কথা এভাবে ডাইরেক্টলি বলি না, অনেক আগে থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বলি। যারা বুঝার বুঝেন আর যারা না বুঝেন তারা গালাগাল করেন। তো আমি আমার মতো করে বলে যাই, বিকজ এটা আমার কাছে নিরাপদ মনে হয়। কেননা বর্তমান যে সমাজ, এখানে আপনি কারো পক্ষ অবলম্বন করে খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না। আবার খুব নিরপেক্ষ চাঁচাছোলা কথাবার্তা বলে আপনি 1 ঘন্টা এই সমাজে টিকে থাকতে পারবেন না। আমাদের অনেক বন্ধুবান্ধব যারা এরকম কন্টেন্ট তৈরি করেন, তারা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে গিয়ে এমন যাকে বলা হয় পেদানি খান, এরপর আবার দেখা গেল শেখ হাসিনাকে গালাগাল করেন। আবার কেউ বিএনপিকে সাপোর্ট করতে গিয়ে এমন জামাত শিবিরে গালাগাল খান, সঙ্গে সঙ্গে তিনি তার কণ্ঠ বিকেলবেলা চেঞ্জ করে ফেলেন। এবং এই 4-5 মাস আগে যে সকল ইউটিউবাররা খুব জনপ্রিয় ছিলেন অনেকের নিকট, এখন তাদের কারো নাম হয়ে গেছে টোকাই, কারো নাম হয়ে গেছে পাগল, কারো নাম হয়ে গেছে ছাগল, এবং তাদের নানা রকম কার্টুন তৈরি করে তারপর শেষে তাদেরই যারা সমর্থক
তারা গালাগাল করছেন। কারণ হলো এই মানুষগুলো অতি সম্প্রতি বেশ কিছু উচিত কথা বলে ফেলেছেন এবং উচিত কথায় যে ধরনের মামাজি বাজার হয়, এর ফলে তাদের ভিডিওগুলোও চলছে না, তাদের কথাও কেউ শুনছে না এবং তারা রাজপথে আর আগের মতো ঘোরাফেরা করতে পারছেন না, আর তাদেরকে কেউ ডাকছে না। এই আমাদের ইউটিউবের মধ্যে বাংলাদেশে এক পক্ষ আছে, বিদেশেও এক পক্ষ আছে, সবারই একই অবস্থা। তো সেই দিক থেকে দেখা গেল যে রবীন্দ্রনাথের হিং সিং ফটের মতো করে আমি যে কথাবার্তা বলছি, যা বলার আমার প্রয়োজন আমি তা বলে ফেলতে পারছি। আর যারা বোঝার তারা বুঝে ফেলতে পারছেন, আর যারা বুঝছেন না তারা যে সরাসরি রাগ করবেন এরকম কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে আপনারা যে যা বলেন না কেন, আমি যেহেতু সেই 2009 সন থেকেই এই কর্ম করে আসছি, অর্থাৎ টকশোতে কথাবার্তা বলে আসছি, লেখালেখি করে আসছি এবং এখানে এই কাজ করতে করতে একটা সাস্টেইন করে ফেলেছি, স্থায়ী করে ফেলেছি। ফলে আমি যে জিনিসগুলো বুঝতে পারি, খুব সহজে বুঝতে পারি, এগুলো এখানে এসে হঠাৎ করে কারো পক্ষে সহজে বোঝা সম্ভব নয়। এই কথাটা বললাম এই কারণে যে এই বৈঠকের 1 দিন বা 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের